আসসালামু আলাইকুম। আমরা আজকে হলো যে ক্যাশ মিস বা হিট হইলে ওটা ইন্টারনালি কিভাবে হ্যান্ডেল করা হয় এটা নিয়ে একটু ডিটেলসে জানবো। সো ক্যাশ হিট বা মিস কি এটা আমরা ক্লাসে অনেক ডিটেলস আলোচনা করছি। আজকে হলো আমরা দেখবো যে যদি কখনো কোনো একটা ডাটা ফেচ করতে গিয়ে মিস হয় অথবা যদি হিট হয় এটা ইন্টারনালি কিভাবে হ্যান্ডেল করা হয় এই জিনিসটা আমরা আজকে দেখবো। সো আমরা যেটা দেখছিলাম যে আমরা জানি যে আমাদের প্রসেসরের স্ট্রাকচারটা আমরা চ্যাপ্টার 4 এ পড়ছি। সো এখানে একটা পিসি থাকে আহ, যেটা কি ইনস্ট্রাকশন ফেচ করে কোত্থেকে এই পিসিতে যে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা দেওয়া থাকে ওই অ্যাড্রেসটা ফেচ করা হয় কোত্থেকে আমরা দেখছিলাম যে ইনস্ট্রাকশন মেমোরি নামে একটা অংশ আছে, ইনস্ট্রাকশন মেমোরি ওখান থেকে ফেচ করা হয়। সো আমি কি বলছি যে ইনস্ট্রাকশন মেমোরি এটা বেসিক্যালি একটা ক্যাশ, যেহেতু সিপিইউ এর ভিতরে আছে বা প্রসেসরের ভিতরে আছে তার মানে এটা একটা ক্যাশ। আমরা জানি ক্যাশগুলা কি সিপিইউ এর খুবই কাছে থাকে বা সিপিইউ এর ভিতরে থাকে। এরপরে ছিল আমাদের এএলইউ, তারপরে আবার ছিল আমাদের ডাটা মেমোরি। তো ডাটা মেমোরি, সো আমি এটাও বলছিলাম যে এই ডাটা মেমোরি বা ইনস্ট্রাকশন মেমোরি দুইটাই বেসিক্যালি আমাদের ক্যাশ। সো আমরা কোনো একটা ইনস্ট্রাকশন বা ডাটা যখন ফেচ করি প্রথমে আমরা এই ক্যাশগুলাতে চেক করি যে ইনস্ট্রাকশনটা অথবা ডাটাটাকে এই ক্যাশের ভিতরে আছে কিনা। যদি না থাকে ওই ক্ষেত্রে আমরা আর একটু লোয়ার লেভেলে গিয়ে খুঁজি, যেরকম ওদের হায়ারার্কিটা ছিল। প্রথমে ক্যাশ ছিল, প্রথমে আমরা ক্যাশে খুঁজি কোনো একটা ডাটা আছে কি নাই, ওটা আমরা প্রথমে ক্যাশে দেখি যে কোনো একটা ডাটা অথবা ইনস্ট্রাকশন আছে কি নাই। যদি না পাই তখন আমরা গিয়ে খুঁজি হলো মেমোরিতে। আর যদি মেমোরিতে ওই ডাটাটা না পাই তখন আমরা আরেকটু লোয়ার লেভেলে যাই। আমরা বলছিলাম মেমোরির পরের লেভেলটা হলো ডিস্ক। সো এই যে ক্যাশে যখন আমরা কোনো একটা ডাটা খুঁজে না পাই এটাকে আমরা বলতেছি মিস। আর যদি ডাটাটা আমরা ক্যাশ ডাটা বা ইনস্ট্রাকশনটা আমরা ক্যাশে পেয়ে যাই ওটাকে আমরা কি বলতেছি হিট। আচ্ছা, সো এই হিট আর মিসগুলা কিভাবে হ্যান্ডেল হয় এটা আমরা আর কি আজকে আলোচনা করব। সো যদি আমরা ধরেন যে কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করতে চাচ্ছি, এই ইনস্ট্রাকশন মেমোরি থেকে কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করতে চাচ্ছি। সো ইন দ্যাট কেস আমাদের কাছে ধরেন যে একটা ইনস্ট্রাকশন আমরা ফেচ করতে চাই, এটার একটা অ্যাড্রেস আমরা পিসি থেকে পাবো যে এই অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটা ফেচ করো। সো সো আমরা যখন এই ইনস্ট্রাকশনটা এখানে দেখবো যে অ্যাড্রেসটা আছে কিনা, যদি এখানে না থাকে ওটাকে আমরা বলতেছি কি যে একটা ক্যাশ মিস হয়েছে। সো এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন ফ্যাচ ইনস্ট্রাকশনটা আমরা খুঁজে পাই নাই, ওই অ্যাড্রেসটাতে আমরা ইনস্ট্রাকশনটা আমরা যেটা খুঁজতেছি ওটা পাই নাই, বা ওই অ্যাড্রেসটা মেমোরির যে এই ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেসটা ওইটা আমাদের এই ইনস্ট্রাকশন মেমোরি বা যে ক্যাশটা আছে ইনস্ট্রাকশন রাখার জন্য ওই ক্যাশটাতে আমরা পাই নাই। সো আমাদেরকে এখন যেহেতু ক্যাশে পাই নাই মেমোরি থেকে ওই ইনস্ট্রাকশনটাকে ফেচ করে ক্যাশে নিয়ে আসা লাগবে। সো এটাকে আমরা মিস বলতেছি। সো সো আমাদের ইনস্ট্রাকশন যেরকম আমরা ক্যাশে খুঁজে না পাইতে পারি, এরকম কোনো একটা ডাটা যখন আমরা মেমোরিতে খুঁজি, ধরেন যে আমরা একটা ডাটা লোড করতে চাচ্ছি কোনো একটা অ্যাড্রেস থেকে। সো আমরা এই অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস থেকে লোড করতে চাচ্ছি এটা হলো যে এখান থেকে ক্যালকুলেট করে পাই, লোড করে এই রেজিস্টারটাতে রাখবো, এটা ডেস্টিনেশন। সো এই অ্যাড্রেসটা ধরেন আমাদের এই ডাটা মেমোরি বা আমাদের এই ডাটার যে ক্যাশটা ওটাতে খুঁজে পাইলাম না, ওই ক্ষেত্রেও কি আমাদের এটা কি হবে, ক্যাশ মিস হবে। সো ক্যাশে যখন পাবো না তখন কি আমাদের লোয়ার লেভেল থেকে ডাটাটাকে পড়ে আনা লাগবে। সো এই ইনস্ট্রাকশন ফেচ করা ক্যাশে না পেলে অথবা ডাটা যদি ক্যাশে না পাই দুইটাই মোটামুটি সেম ভাবেই হ্যান্ডেল করা হয়।
একটু ডিফারেন্স আছে, এটা আমরা সামনে একটু দেখব যে এই দুইটার মধ্যে হালকা কি ডিফারেন্স হতে পারে। সো যেটা হয় যখন এখানে যেটা হয় যখন আমরা ইনস্ট্রাকশনটা ক্যাশে খুঁজি এবং পাই না, তার মানে আমাদের কাছে বর্তমানে যে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আছে, ধরেন পিসির একটা ভ্যালু আছে, কিছু একটা আছে। সো এই সাইকেলে পিসির একটা কিছু ভ্যালু আছে, ধরেন 40। সো এই 40তম অ্যাড্রেসটা আমরা খুঁজতেছি, আমরা এই সাইকেলের জন্য খুঁজতেছি, কিন্তু আমরা এখানে ইনস্ট্রাকশন ক্যাশে পাই নাই ওই অ্যাড্রেসটা। সো আমাদের একটা কি ক্যাশ মিস হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, ক্যাশ মিস হওয়ার কারণে আমাদের ওই অ্যাড্রেসটার ভ্যালুটা বা ওই অ্যাড্রেসটার ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে রিড করে নিয়ে আসা লাগবে। সো এইটাকে আমরা কি বলতেছি, যে স্টল। স্টল মানে ওয়েট করা। এখানে আমাদের প্রসেসর নিজের কাজকে থামায় দিয়ে বা স্টল করে ওয়েট করতেছে। ওয়েট করতেছে কার জন্য? যে আমরা ডাটাটা, যে আমাদের যে ইনস্ট্রাকশনটা যেটা আমরা খুঁজে পাই নাই ক্যাশে, ওটা মেমোরি থেকে নিয়ে এসে আবার নতুন করে কাজ শুরু করবে। সো এই যে প্রসেসরে একটা স্টল হইছে বা ওয়েটিং হইছে, এইখানে যেটা হইছে যে তার মানে মিসের জন্য আমাদের এক্সট্রা, এই ক্যাশ মিস হওয়ার জন্য আমাদের এক্সট্রা কিছু টাইম লাগতেছে। যে টাইমটা কোন কারণে লাগতেছে, যে আমরা ইনস্ট্রাকশনটা বা ডাটাটা মেমোরি থেকে রিড করে আনতেছি, সো ওই টাইমটা এক্সট্রা লাগতেছে। সো আমরা যখন এই মেমোরি থেকে আবার ইনস্ট্রাকশনটা রিড করে এনে আবার আমরা এই ইনস্ট্রাকশন মেমোরি বা ক্যাশটাতে আমরা আবার লিখতেছি, ডাটাটা রাইট করে দিচ্ছি, ওই অ্যাড্রেসটা রাইট করে দিচ্ছি এই ক্যাশে। সো যেটা হয়েছে প্রথম সাইকেলটা আমার কি হয়েছে, যে সাইকেলে আমি 40কে খুঁজতেছিলাম ওই সাইকেলে আমাদের ইনস্ট্রাকশনটা আমরা ক্যাশে পাই নাই। সো আমাদের মেমোরি থেকে পড়ে আনা লাগছে। ওই সাইকেলে আমরা প্রসেসরটাকে স্টল করছি বা প্রসেসরটা ওয়েট করা আছে। পরের সাইকেলের নিয়ম অনুযায়ী পিসিটা, নিয়ম মানে আমাদের রেগুলার নিয়ম অনুযায়ী পিসিটা কি 40+1 44 বাইট বা 44তম অ্যাড্রেসটা ফেচ করার কথা। কিন্তু আমরা যেহেতু 40তম অ্যাড্রেসটা নিয়ে এখনো কাজ করতে পারি নাই, কারণ 40তম অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা যখন আমাদের দরকার হয়েছিল তখন আমরা খুঁজে পাই নাই ওই ইনস্ট্রাকশনটা। আমাদের মেমোরি থেকে রিড করে এনে এই জায়গায় 40তম অ্যাড্রেসটা লিখা লাগছে বা 40তম অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা ক্যাশেতে লিখা লাগছে। সো আমরা চাই পরের ধাপে, মানে পরের সাইকেলে আবার এই 40টাকে এক্সিকিউট করাইতে, কারণ আমাদের আগের সাইকেলে অ্যাকচুয়ালি 40টা এক্সিকিউট হয় নাই। 40 অ্যাড্রেসে যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা এক্সিকিউট হয় নাই। এই জায়গাতে আসার পরেই সেটা স্টল হয়ে গেছে, আমরা মেমোরি থেকে রিড করে এনে আবার এখানে ইনস্ট্রাকশনটা লিখছি। সো পরের সাইকেলটাতে আমরা এই 44তমটাকে এক্সিকিউট করাইতে চাই না, ব্যাক করে আবার 40এই ফেরত আসতে চাই। সো যেটা হবে, যদি ইনস্ট্রাকশনের কারণে কখনো ক্যাশ মিস হয়, মানে ইনস্ট্রাকশনটা ফেচ করতে যায় যদি আমরা দেখি যে আমাদের ক্যাশটাতে ওই ইনস্ট্রাকশনটা নাই, ওই ক্ষেত্রে যেটা হবে যে এই পিসি রেগুলার এক্সিকিউশন করবে না, মানে 40 থেকে 44-এ পরের সাইকেলে যাবে না। এটা একটা রিস্টার্ট হবে, এটাকে বলা হয় রিস্টার্ট। মানে পুরো প্রসেসটা আবার নতুন করে শুরু হবে যখন আমরা এই মেমোরি থেকে যে ইনস্ট্রাকশনটা আমরা আগের বার খুঁজে পাই নাই ওটা যখন এনে এখানে রাইট করে দিছি ক্যাশে, তাহলে পরের ধাপে এসে একটা রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে যেটা হবে যে পিসি যেটা বেড়ে যে 44 হয়ে গেছিল, বাড়ার পরে যে 44 হয়ে গেছিল, এটাকে কমায় আমি আবার রিস্টার্ট করে আগের পজিশন হুইচ ইজ 40, মানে যেটা আমি প্রথমবার খুঁজতেছিলাম কিন্তু পাই নাই, যে জায়গায় গিয়ে প্রসেসরটা স্টল বা ওয়েট হয়ে গেছিল, ওই জায়গা থেকে আবার নতুন করে প্রসেসর কাজ করা শুরু করবে। এখন নতুন করে আবার 40-এ কাজ করা শুরু করলে যেটা হবে যে এখানে পিসি যখন 40 পাবে এবং এখানে এসে 40তম অ্যাড্রেসটা খুঁজবে, এইবার ওর এই ক্যাশটা কি হবে, একটা হিট হবে। এইবার এই জায়গায় একটা হিট হবে, কারণ আগের ধাপে আমি যে 40 যেহেতু পাইছিলাম না, তখন আমি মেমোরি থেকে রিড করে নিয়ে এসে আবার ক্যাশেতে লিখে দিছিলাম। সো পরের বার আবার যখন 40 আমার 40 যেহেতু আমাদের অলরেডি এক্সিকিউশন হয় নাই, তার মানে পরের বার আবার আমার 40 এক্সিকিউট করানো লাগবে। সো ওই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, পরের ধাপে আমাদের আবার 40কে এক্সিকিউট করানো লাগবে এবং তখন আমরা এই ইনস্ট্রাকশন ক্যাশটাতে এসে আমরা 40তম অ্যাড্রেসের যে ইনস্ট্রাকশনটা ওটাকে খুঁজে পাবো এবং আমাদের রেগুলার এক্সিকিউশন চালাইতে থাকবো। অন দ্য আদার হ্যান্ড ডাটাটা যদি আমরা ক্যাশে খুঁজে না পাই, তখন যেটা হয় যে ধরেন যে এই পর্যন্ত ইনস্ট্রাকশন ফেচ করার পরে আলুর এক্সিকিউট করার পরে এখানে ধরেন যে একটা লোড করতে চাচ্ছেন ডাটা, ওই ক্ষেত্রে ধরেন যে এই যে অ্যাড্রেসটা থেকে লোড করতে চাচ্ছেন এই অ্যাড্রেসটা ক্যাশে নাই, তার মানে ক্যাশে এখনো রাখা হয় নাই।
সো তার মানে একটা ক্যাশ মিস হবে। ক্যাশ মিস হলে আমরা পরের ধাপ, অর্থাৎ মেমোরি থেকে ডাটাটাকে পড়ে নিয়ে আসবো, ডাটাটাকে রিড করে নিয়ে আসবো এবং আমাদের নর্মাল এক্সিকিউশন চালাইতে থাকবো। সো যেটা হয় যে এখানে যেহেতু ইনস্ট্রাকশনটা ভ্যালিড ছিল, তার মানে অলরেডি অনেকটা পাথ ফলো করে ডাটা পর্যন্ত, ডাটা মেমোরি পর্যন্ত বা ডাটা ক্যাশ পর্যন্ত চলে আসছে। এখানে ক্যাশে আসার পরে ডাটাটাকে পাই নাই, তখন আমরা মেমোরি থেকে রিড করে এনে ডাটাটাকে এখানে রাখছি। সো এই জায়গায় প্রসেসর একটা স্টল করা লাগছে, স্টল করা বা প্রসেসরটা একটু থামা লাগছে। যে কি কারণে থামা লাগছে, যে মেমোরি থেকে রিড করে আনতে যে টাইমটা লাগে ওই টাইমটা তার অপেক্ষা করা লাগছে। ততক্ষণে মেমোরি থেকে নিয়ে এসে ডাটাটা এখানে ক্যাশে, ডাটার জন্য যে ক্যাশটা ওই জায়গায় রাইট করে দিছি এবং ওই ডাটাটাই আমরা আবার ব্যাক করে দিছি ফিডব্যাকে। সো এই কেসে আমাদের আবার রিস্টার্ট করা লাগে নাই, যে ইনস্ট্রাকশন মিসের ক্ষেত্রে যেরকম রিস্টার্ট করে আগের পজিশনটাতে যাওয়া লাগছিল, আগের ইনস্ট্রাকশনটাকে আবার এক্সিকিউট করা লাগছিল। যেহেতু আমরা ইনস্ট্রাকশনটাই তখন খুঁজে পাই নাই, সো ওটা এক্সিকিউট হয় নাই তখন। কিন্তু ডাটা লস, ডাটা মিসের ক্ষেত্রে আমরা যেহেতু ইনস্ট্রাকশনটা পাইছিলাম এবং ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পরে এই পজিশনে এসে ক্যাশ মিসটা হয়েছে, ওই জায়গায় জাস্ট ডাটাটাকে মেমোরি থেকে পড়ে আনবো এবং নর্মাল এক্সিকিউশন চালাইতে থাকবো। সো আচ্ছা, তার মানে এখন হলো যে আমরা যেটা দেখলাম যে আমাদের হলো যে কোনো একটা জিনিস রিড করতে গিয়ে আমরা ইনস্ট্রাকশন অথবা ডাটার কথা বলছি, যখন আমরা ডাটা অথবা ইনস্ট্রাকশন রিড করতে যাই তখন একটা মিস হইতে পারে। মানে ক্যাশে ওই ইনস্ট্রাকশন বা ডাটার অ্যাড্রেসটা আমরা খুঁজে নাও পাইতে পারি, তখন আমরা ওটাকে কি বলতেছি, ক্যাশ মিস। সো জাস্ট রিডের ক্ষেত্রে মিস হবে এরকম না। ধরেন আপনি একটা অ্যাড্রেসে রাইট করতে চাচ্ছেন, ধরেন আপনি স্টোর করতে চাচ্ছেন, যে কোনো একটা ভ্যালু স্টোর করবেন, এই ইনস্ট্রাকশনটা আপনি এক্সিকিউট করাতে চাচ্ছেন, স্টোর। এই ইনস্ট্রাকশনটার মানে কি, যে আমরা এই অ্যাড্রেসে এই রেজিস্টারের ভ্যালুটা গিয়ে স্টোর করে আসবো। সো আমরা যখন এই, আমরা যখন এখানে এটা স্টোর করতে আসবো, যদি এরকম হয় যে আমাদের এই যে ডাটা মেমোরিটা আছে এটাতে আমরা খুঁজে পাইলাম না ওটাকে, এই যে ডাটা মেমোরিটা আছে এটাতে আমরা খুঁজে পাই নাই, এই ডাটা মেমোরিতে আমরা খুঁজে পাই নাই, যে যে অ্যাড্রেসটাতে আমরা স্টোর করাতে চাই এই অ্যাড্রেসটাকে খুঁজে পাই নাই। তার মানে এই জায়গায় এসে একটা কি ক্যাশ মিস হবে। তার মানে রাইটের ক্ষেত্রেও, রাইট করা, মেমোরিতে রাইট করা বা ক্যাশে রাইট করার ক্ষেত্রেও আমাদের কি ক্যাশ মিস হইতে পারে। সো রাইটের মিসটা কিভাবে হ্যান্ডেল হয়, এটার অনেকগুলো প্রসেস আছে, আমরা কয়েকটা প্রসেস নিয়ে দেখব যে কিভাবে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যায়। তার মানে রাইটের মিস যে ব্যাপারটা হলো, যে আমরা যখন কোনো একটা জিনিস ক্যাশে রাইট করতে যাই, যেরকম স্টোরিং এর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের এই অ্যাড্রেসে এই x1 রেজিস্টারে ভ্যালুটাকে রাইট করা লাগে, তখন আমরা যদি ক্যাশে এই অ্যাড্রেসটাকে না পাই তার মানে আমাদের একটা ক্যাশ মিস হবে। সো তার মানে আমাদেরকে প্রথমে এই অ্যাড্রেসটা মেমোরি থেকে নিয়ে আসা লাগবে এবং ওই জায়গায় ওভাররাইট করে দেওয়া লাগবে, ওই জায়গায় ওভাররাইট করে দেওয়া লাগবে। সো যদি রাইটের ক্ষেত্রে মিস হয়, অনেকগুলা প্রসেস আছে, এর মধ্যে একটা প্রসেস কি, যে আমরা যেটা করতে পারি যদি মিস হয়ে যায় তখন মেমোরি থেকে, মেমোরি থেকে ওই অ্যাড্রেসটা পড়ে আনতে পারি, মানে অ্যাড্রেসটাকে পুরোটাকে ফেচ করে নিয়ে আসতে পারি এবং ওই অ্যাড্রেসে যেটা রাইট করতে চাই ওটা ক্যাশে রাইট করে দিতে পারি। আচ্ছা, এখন এখানে যে দুইটা ব্যাপার অ্যারাইজ করতেছে সেটা হলো যে, ধরেন আপনি কোন একটা ভ্যালু, ধরেন আপনি 40তম অ্যাড্রেসে 50 বা কিছু একটা 5 এই ভ্যালুটা রাইট করতে চান। সো ক্যাশে, ক্যাশ যেটা আছে ওই ক্যাশের, ধরেন ক্যাশে 40তম অ্যাড্রেস যেটা আছে, ধরেন এই জায়গায় আছে, এই জায়গায় 40তম অ্যাড্রেসটা আছে, এখানে ডাটা পজিশনে আপনি 5 রাইট করতে চান। সো এখন কথা হলো, এই 40 অ্যাড্রেসটা তো মেমোরিতেও আছে, আর এই ক্যাশটা তো আমরা মেমোরির একটা অংশকেই ফেচ করে নিয়ে এসে এখানে রাখছি নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ ক্যাশটা যেহেতু সিপিইউ এর কাছে থাকে সেজন্য। সো এই 40তম অ্যাড্রেসটা মেমোরিতেও আছে।
সো মেমোরির যে 40তম অ্যাড্রেসটা আছে, ধরেন যে এই জায়গায় 40তম অ্যাড্রেসটা আছে, এখানে কিছু একটা আগে থেকে এই অ্যাড্রেসে কিছু একটা লেখা ছিল, ধরেন যে 70 লেখা ছিল। এখন আপনার আপনার যে ইনস্ট্রাকশনটা আপনি এক্সিকিউট করছেন, ও এই 40তম অ্যাড্রেসে 5 লিখে আসে। তার মানে আপনি ক্যাশে যদি 5 লিখেন, এখানে যে ব্যাপারটা হবে, জাস্ট আপনি যদি ক্যাশে আপডেট করেন, মেমোরিতে যদি আপডেট না করেন, ওই ক্ষেত্রে কি হবে যে এই 40তম অ্যাড্রেসে ক্যাশে যে ভ্যালুটা আছে এবং মেমোরিতে যে ভ্যালুটা আছে, এই দুইটার মধ্যে ইনকনসিস্টেন্সি দেখা যাবে। কারণ আপনার নতুন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরে 40তম অ্যাড্রেসের ক্যাশে যে যে ডাটাটা ছিল ওখানে আপনি 5 রাইট করে দিছেন, কিন্তু মেমোরিতে ওই জায়গায় এখন অন্য কিছু আছে। সো এটাকে অনেকভাবে হ্যান্ডেল করা হয়। প্রথম যে প্রসেসটা, সেটাকে কি বলা হয়? রাইট থ্রু। রাইট থ্রু। সো রাইট থ্রু জিনিসটা যেটা, যে নাম থেকে বোঝা যাচ্ছে যে রাইট থ্রু যেটা করে সেটা হলো যে ক্যাশে আপডেট, যখন আপনি কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করেন এবং ওই ওই অ্যাড্রেসে যখন কোনো কিছু লিখেন, তখন আপনি ক্যাশে আপডেট করার সাথে সাথে এই মেমোরিতে যে অ্যাড্রেসটা আছে, মানে 40 অ্যাড্রেসটা তো মেমোরিতেও আছে, ওই অ্যাড্রেসেও গিয়ে ডাটাটাকে কি রাইট করে দিয়ে আসেন, ওই অ্যাড্রেসে গিয়েও কি ডাটাটাকে কি আপডেট করে দিয়ে আসেন। সো আপনি একই সাথে ক্যাশেও আপডেট করেন এবং মেমোরির যে মানে জাস্ট হায়ার লেভেলে আপডেট করেন না, রাইট করার সময় জাস্ট হায়ার লেভেলে আপডেট করেন না, আপনি এই জায়গায় ক্যাশেতেও আপডেট করেন, এখানেও আপডেট করেন, এবং মেমোরির যে লোয়ার লেভেলের যে ওই অ্যাড্রেসটা, ওই জায়গায় গিয়েও কি আপডেট করে আসেন। সো এই প্রসেসটাকে বলা হচ্ছে কি রাইট থ্রু। মানে আপনি একই সাথে প্রথমে ক্যাশেও আপডেট করবেন এবং পরবর্তীতে সেম অ্যাড্রেসে মেমোরির অংশে গিয়েও কি ডাটাটাকে আপডেট করে আসবেন। এতে যেটা হবে যে দুই জায়গায় ডাটাটা কি কনসিস্টেন্ট থাকবে। আচ্ছা, এখন এই প্রসেসে যে সমস্যাটা হয় যে আপনি যখন ক্যাশে আপডেট করেন ডাটাটা, আপনার তো অত বেশি টাইম লাগে না কারণ ওটা সিপিইউ এর কাছে, কিন্তু আপনি যদি আবার সাথে সাথে এই জিনিসটাকে আবার যে মেমোরিতেও আপডেট করে দিয়ে আসেন, তার মানে তখন আপনার যেটা করা লাগবে যে এই জায়গায় এসে আপনি দেখতেছেন যে এখানে একটা রাইট হচ্ছে, সো আপনি ক্যাশে রাইট করলেন 5, তারপর সাথে সাথে আবার গিয়ে মেমোরিতেও রাইট করে দিয়ে আসলেন। তার মানে আপনার এখানে সিপিইউটা কিছুক্ষণ ওয়েট করবে, আপনি মেমোরিতে রাইটটা কমপ্লিট করবেন, তারপর আবার নিজের এক্সিকিউশন কি সে চালাবে। সো এখানে কি কিছুটা এক্সট্রা টাইম লাগতেছে মেমোরিতে রাইট করে আসার জন্য। সো এই এক্সট্রা টাইমটা যেটা করে যে ধরেন যে আপনার পুরা একটা ইনস্ট্রাকশন যদি একটা ক্লক সাইকেলে হয়, এবং মেমোরিতে রাইট করে করে আসতে ধরেন যে আপনার 10টা ক্লক সাইকেল লাগলো। সো টোটাল ক্লক সাইকেল একটা রাইটের জন্য আপনার লাগতেছে কত? 11। কারণ একটা ক্লক সাইকেল হলো আপনার পুরো ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে, আর বাকি 10টা ক্লক সাইকেল লাগতেছে কি যে ডাটাটা আপনি ক্যাশেতে লিখছেন ওটা আবার মেমোরিতেও লিখে দিচ্ছেন। তার মানে যেহেতু মেমোরিতে লিখতে বেশি টাইম লাগে, এই জন্য আমি ধরে নিলাম 10 ক্লক সাইকেল লাগছে। সো মেমোরিতে গিয়ে ডাটাটা লিখে আসতে আপনার এক্সট্রা 10 ক্লক সাইকেল লাগছে। সো আপনার এই এক ক্লক সাইকেলের পাশাপাশি আরো 10 ক্লক সাইকেল লাগছে, টোটাল 11 ক্লক সাইকেল। তার মানে যখনই কোনো আপনি রাইট ইনস্ট্রাকশন এক্সিকিউট করবেন, আপনার কি এক্সট্রা আরো 10 সাইকেল করে লাগতেছে। সো আপনার টাইম অনেক বেড়ে যাবে, আপনার টাইম অনেক নষ্ট হবে। সো আপনি যদি চিন্তা করেন যে ধরেন আপনার 100টা ইনস্ট্রাকশনের মধ্যে 10টা ইনস্ট্রাকশন হলো স্টোর বা রাইট করা, ক্যাশে বা মেমোরিতে রাইট করা, 10টা ইনস্ট্রাকশন স্টোর। সো 100টা ইনস্ট্রাকশনের মধ্যে যদি 10টা ইনস্ট্রাকশন স্টোর হয়, তার মানে আপনার এক্সট্রা কত টাইম লাগতেছে? ধরেন 100টার মধ্যে 10টা যদি এরকম হয়, 90টার জন্য আপনার লাগতেছে কি এক ক্লক সাইকেল। বাকি 10টার জন্য আপনার কি লাগতেছে? বাকি 10টা ক্লক, মানে বাকি 10টা যেহেতু রাইট অপারেশন, তার মানে তখন ওটার জন্য আপনার কি এক ক্লক সাইকেলের সাথে আরো এক্সট্রা কি লাগতেছে? 10টা ক্লক সাইকেল, তার মানে 11টা ক্লক সাইকেল। সো যেটা হয় যে
মানে আপনার টাইম অনেক ওয়েস্ট হয় এই 10টার জন্য। সো আপনার যত বেশি রাইট অপারেশন যত বেশি আপনার প্রোগ্রামে বাড়বে তত বেশি কি আপনার ক্লক সাইকেল অনেক বেশি নষ্ট হবে। সো এই সমস্যাটা দূর করার জন্য যেটা করছে, এই রাইট থ্রু এর সমস্যাটা হলো যে আমাদের এক্সট্রা কিছু টাইম লাগে, যেহেতু আমরা 2 জায়গায় আপডেট করি, ক্যাশেও আপডেট করি আবার মেমোরিতে গিয়ে আপডেট করে আসি এই আমাদের ইনকনসিস্টেন্সি দূর করার জন্য। সো এটার পরের যেটা আসছে যে মানে এই ব্যাপারটাকে তাহলে কিভাবে ডিল করা যায়, যেহেতু আমাদের কনসিস্টেন্টও রাখা লাগবে আবার অত বেশি টাইম দেওয়াও যাবে না, ওইটাকে কিভাবে দূর করা যায় এটার জন্য যেটা নিয়ে আসছে সেটাকে বলা হয় কি রাইট বাফার। সো রাইট বাফারের কাজ কি? সো রাইট বাফার প্রসেসটা যেটা করে যে আমরা যখন কোনো একটা কিছু রাইট করতেছি বা স্টোর অপারেশনগুলো এক্সিকিউট করতেছি তখন ও কি করে যে ক্যাশে ওগুলা রাইট করে, ক্যাশের মধ্যে ওই রাইট অপারেশনগুলা করে। ধরেন আপনি 40তম অ্যাড্রেসে 5 রাইট করতেছেন, তাহলে এখানে 5, এখানে 40তম অ্যাড্রেসে 5 রাইট হবে। 60-এ ধরেন আপনার রাইট হচ্ছে কত 100, সো ওই 60তম অ্যাড্রেসে 100 ডাটা রাইট হবে। সো জাস্ট রাইট বাফারের কাজটা কি হয় যে ও ক্যাশে জাস্ট আপডেট করতে থাকবে, কিন্তু সাথে সাথে কি করবে মেমোরিতে আপডেট করবে না, মেমোরিতে আপডেট করবে না। সো আচ্ছা মেমোরিতে আপডেট করবে না, তাহলে ও কি করবে, ও যেটা করবে যে এই রাইটিং এর অপারেশন গুলার জন্য একটা বাফার ইউজ করবে। ধরেন আপনার এটা বাফারটা, তার মানে এই বাফারে ও বলবে যে 40তম অ্যাড্রেসে রাইট করা লাগবে 5, 60তম অ্যাড্রেসে রাইট করা লাগবে 100। সো এইরকম ট্র্যাক রাখতে থাকবে। এই বাফারটার একটা নির্দিষ্ট সাইজ থাকবে, যে ধরেন যে ও 6টা এরকম অপারেশন স্টোর করতে পারে। সো এরকম ট্র্যাক রাখতে থাকবে। সো ও এখানে ক্যাশে রাইট করে আর মেমোরিতে যাবে না, নর্মালি এক্সিকিউশন করতে থাকবে সিপিইউ। পাশাপাশি এই জায়গায় একটা বাফারে ও ট্র্যাক রাখতে থাকবে। একটা নির্দিষ্ট সময় পর এই যে যেগুলো ট্র্যাক রাখছিল ওগুলা সবগুলা যায় ও একবারে মেমোরিতে রাইট করে দিয়ে আসবে, একবারে মেমোরিতে রাইট করে দিয়ে আসবে। তার মানে ও একটা টেম্পোরারি একটা জায়গায় কিছুক্ষণের জন্য স্টোর রাখছিল, তারপর একটা নির্দিষ্ট ইন্টারভাল পর ও সবগুলা যেগুলো স্টোর হয়েছে সবগুলো একসাথে নিয়ে গিয়ে ওই পজিশনে রাইট করে দিয়ে আসবে মেমোরির। সো এতে যেটা হবে যে ওর জাস্ট ধরেন ও 6টা রাইট করবে, ওর একই টাইম লাগবে 6টার জন্য, কারণ এই পর্যন্ত যাবে 6টাকে রাইট করবে আবার চলে আসবে। সো ওর যে এক্সট্রা টাইমটা রাখতেছে সেটা হলো 6টা রাইট করার এই জায়গায় টাইম, কিন্তু যাওয়া আসার বা এই যে ডাটাটাকে পাস করার এই টাইমগুলা সবার জন্য একই, মানে একবারই সব কাজ হয়ে যাচ্ছে। সো এখানে টাইমটা অনেক কমে যাবে। আর এখানে যেটা হয় যে এটার এই রাইট বাফারটা যেহেতু একটা নির্দিষ্ট সাইজ আছে, তার মানে একটা নির্দিষ্ট আমি এখানে উদাহরণস্বরূপ বলছি কি 6টা এরকম রাইট ও এখানে স্টোর করতে পারে। তার মানে 6টা রাইট হওয়ার পরে ওর আর এক্সট্রা যদি কোনো ধরেন 7ম রাইটটা আসলো ওর কাছে, 7th রাইটটা ওর কাছে আসলো, ওই সময় ও যদি দেখে যে বাফারটা ফিল আপ হয়ে গেছে তখন ও যেটা করবে যে বাফারে যা যা ছিল সবগুলা গিয়ে লিখে দিয়ে আসবে, এবং তখন বাফারটা খালি হবে এবং ওর 7th যে নতুন যেটা আসছে এটাকে এই জায়গায় পজিশনে লিখে দিবে বাফারে। এরকম ভাবে চলতে থাকবে, এরকম ভাবে আবার ফিল আপ হবে, আবার সবগুলাকে গিয়ে লিখে দিয়ে আসবে। এখানে যেটা হইতেছে যেহেতু একটা বাল্ক রাইটিং একসাথে হইতেছে বা অনেকগুলা রাইট একসাথে মেমোরিতে হচ্ছে, আমাদের টাইমিংটা কি কিছুটা সেভ হচ্ছে। আগের মতো প্রত্যেকটার জন্য বারবার মেমোরিতে যাওয়া আসা করা লাগতো না, সো অনেক বেশি স্টল করা লাগতো না, একবার একটা নির্দিষ্ট ইন্টারভাল পরে গিয়ে সবগুলা রাইট করে দিয়ে আসলেই হয়। আচ্ছা এরপরে আরেকটা প্রসেস ওরা যেটা নিয়ে আসছে, রাইট বাফারের পরে আরেকটা প্রসেস ওরা যেটা নিয়ে আসছে সেটা কি, আচ্ছা রাইট বাফারে আরেকটা সমস্যা আছে, সেটা কি যে এরকম যদি হয় যে মেমোরিতে রাইট করতে ওর যে টাইম লাগে, কোনো একটা প্রোগ্রামে যদি এর চেয়ে বেশি হারে রাইটিং থাকে, মানে অনেক বেশি রাইটিং এখানে হচ্ছে সো বাফার অনেক তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাচ্ছে, এই বাফারটা নিয়ে গিয়ে আবার এখানে লিখে আসতে যে টাইম লাগতেছে তার আগে এখানে আরো অনেকগুলা রাইটিং চলে আসছে। ওই জায়গায় দেখা যাবে
সিপিইউ কে অনেকক্ষণ স্টল করে বসে থাকা লাগতেছে। যদিও একটা এক্সট্রা বাফার আমরা ইউজ করতেছি, তারপরেও যেটা হচ্ছে, যেহেতু বাফারের মেমোরিতে রাইট করার যে রেট, মানে যে হারে সে রাইট করতে পারে তার চেয়ে বেশি হারে রাইটিং এর ইনস্ট্রাকশন আসতেছে, অনেক বেশি রাইটিং এর ইনস্ট্রাকশন কোনো একটা প্রোগ্রামে। ওই ক্ষেত্রে রেট অফ রাইটিং যদি আপনাদের মেমোরিতে লিখার হারের চেয়ে বেশি হয়ে যায়, ওই ক্ষেত্রে অবশ্যই আমাদের বাফারটা তেমন কোনো সুবিধা দিতে পারবে না। মেমোরিকে, সিপিইউকে অবশ্যই স্টল করে বসে থাকা লাগবে বা কিছুক্ষণ ওয়েট করে বসে থাকা লাগবে, এই বাফারটা লিখে দিয়ে আসবে, পরবর্তীতেও আবার বাফারে রাখতে পারবে। সো এরকম সিচুয়েশন গুলার জন্য পরবর্তীতে আবার নতুন আরেকটা নিয়ম আনা হয়েছে, সেটাকে কি বলা হয়, রাইট ব্যাক। সো রাইট ব্যাকের কাজটা কি, যে রাইট থ্রুতে আমরা বলছিলাম যে ক্যাশে তো আপডেট করব, আবার মেমোরিতেও আপডেট করব, দুইটাকেই কনসিস্টেন্ট রাখবো। সো রাইট ব্যাকের কাজটা কি হয়েছে, যে ও যেটা করবে, যে যদি এরকম হয় কোনো একটা রাইট আসার পরে ও ক্যাশেতে আপডেট করবে, ধরেন এই 40তম অ্যাড্রেসটা এখানে ক্যাশে স্টোর করা হচ্ছে, এই 40তম অ্যাড্রেসে ও একটা রাইট করলো 5, ও জাস্ট ক্যাশেতে আপডেট করবে, সাথে সাথে মেমোরিতে আপডেট করবে না। তাহলে মেমোরিতে আপডেট করবে কখন, ধরেন আপনি এই 40তম অ্যাড্রেসে 5 রাইট করলেন, আচ্ছা, পরবর্তীতে অন্য একটা ইনস্ট্রাকশনের জন্য যদি কোনো কিছু রাইট করা লাগে, ধরেন অন্য একটা ইনস্ট্রাকশন যেটা হলো 50তম অ্যাড্রেসে 100 রাইট করে, সো 50ও যদি কোনো কারণে এই জায়গায় ম্যাপিং হয়, আমরা দেখছিলাম কি অনেকগুলো ডাটা একই জায়গায় ম্যাপিং হইতে পারে, তার মানে ওই ক্ষেত্রে আমরা কি ওভাররাইট করে ফেলার কথা নিয়ম অনুযায়ী। তার মানে আপনি কি করবেন, যে এই 40-এর এই জিনিসটাকে ওভাররাইট করে এখানে 50-এর জন্য স্টোরিং করবেন, এবং 50-এর যে ডাটাটা রাইট করতে চান ওটাও পাশে ডাটা অংশে লিখে দিবেন, 100 রাইট করতে চান, সো এরকম লিখে দিবেন। সো যেটা হইলো এই ক্ষেত্রে, যে আমাদের আগে এই 40তম অ্যাড্রেসে 5 রাইট করার কথা ছিল, যেটা জাস্ট আমরা ক্যাশেতেই লিখছিলাম, মেমোরিতে আপডেট করি নাই। পরবর্তীতে আবার অন্য একটা ইনস্ট্রাকশনের সামথিং 50তম অ্যাড্রেস, সেটা আবার একই পজিশনে ক্যাশে ম্যাপ হইলো, এবং ওই জায়গায় আমরা নিয়ম অনুযায়ী এটাকে ওভাররাইট করে 50তম নতুন যে ডাটাটা ওটাকে রাইট করে দেওয়ার কথা ডাইরেক্ট ম্যাপিং অনুযায়ী। সো এখানে যেটা হয়, যে আমাদের 40তম অ্যাড্রেসে যে 5 লিখার কথা ছিল এটা আমাদের হারায় গেল এখন। তার মানে মেমোরিতে 40তম অ্যাড্রেসে অন্য একটা যে কোনো একটা ভ্যালু আছে, কি আছে আমরা জানি না, ক্যাশে আমরা আপডেট করছিলাম, মেমোরিতে যে আপডেট করি নাই। আমরা যদি এই পজিশনে এই 40তম অ্যাড্রেসে 5 আছে যেটা, এটাকে যদি আমরা সামহাউ এই পজিশনে যদি এই নতুনটাও যদি ম্যাপিং হয়, তখন আমাদের এই 40তম অ্যাড্রেসে 5-এর যে ইনস্ট্রাকশনটা হয়েছিল এই ডাটাটার ট্র্যাকটা হারায় যাবে। সো আরেকবার যখন কেউ রিড করতে যাবে 40তম অ্যাড্রেসটা, তখন ও মেমোরি থেকে যখন পড়ে আনবে, তখন ওখানে কি আছে, ধরেন ওখানে আগে ছিল 50, ওই 50ও পাবে। এই নতুন আপডেটেডটা যেহেতু আমরা মেমোরিতে লিখে দিয়ে আসি নাই, সো এই জিনিসটা, এই পুরাটা ব্যাপারটাই কি, এই ইনস্ট্রাকশনের যে এক্সিকিউট হয়েছিল এই পুরা ব্যাপারটাই কি ট্র্যাক হারায় ফেলবে। সো তার মানে যেটা হবে, সো আমাদের তার মানে কি করা লাগবে, যদি যদি কোনো নতুন একটা ভ্যালু, নতুন একটা অ্যাড্রেস 50তম অ্যাড্রেস, এটাও যদি ক্যাশের সেম পজিশনে ম্যাপ হয়, তখন আমরা কি করব, যে আমরা ওভাররাইট করে দিব না সাথে সাথেই। আমাদের এখানে তো ছিল 40 আর 5 এদিকে ছিল, সো আমাদের ছিল 40তম অ্যাড্রেসটা এখানে ম্যাপ হয়েছিল, তার ভ্যালু ছিল 5। সো এই সেম পজিশনে 50 যখন ম্যাপ হবে, 50তম অ্যাড্রেসটাও ধরে নিলাম এই সেম পজিশনে ম্যাপ হচ্ছে, আমরা সাথে সাথে এটাকে ওভাররাইট করে দিব না। আমরা যেটা করব সেটা হলো, যে প্রথমে আমরা যেটা করব, যে যখনই নতুন একটা জিনিস সেম পজিশনে ম্যাপ হয়, তখন আমরা রিপ্লেস করার আগেই এই 40তম অ্যাড্রেসের মেমোরি যে জায়গায় আছে, মেমোরিতে এই 40তম অ্যাড্রেসটা যে জায়গায় আছে ওখানে যাব, ওখানে 40তম অ্যাড্রেসে গিয়ে নতুন আপডেটেড ভ্যালুটা লিখে দিয়ে আসবো, তখন এটাকে মুছে আবার 50তম অ্যাড্রেসের এই রিপ্লেসমেন্টটা পরবর্তীতে
এই মেমোরিতে লিখে আসার পরে পরবর্তীতে এখানে আবার রিপ্লেসমেন্টের কাজটা করব। এখানে 50 লিখবো এবং 50-এর যে ভ্যালুটা লিখতে চাই সেটা লিখবো। সো এখানে যেটা হয়েছে যে আমরা কখন মেমোরিতে লিখবো, যখন সেম পজিশনে নতুন আরেকটা অ্যাড্রেস ম্যাপিং হচ্ছে, তখন আমরা ওই আগে যেটা ছিল ওটাকে হারায় যাইতে দিব না, ওকে মেমোরিতে কনসিস্টেন্ট করে দিয়ে আসবো। তারপর আমরা নতুন যেটাকে এই পজিশনেই ম্যাপিং হয়েছে ওকে লিখে দিব। সো দেখা যাবে যে আমাদের আগের ভ্যালুটাও হারায়নি আর আমাদের অনেকবার মেমোরিতে যাওয়া লাগতেছে না। সো এই রাইট ব্যাকে যে আমাদের সুবিধাটা দিল সেটা হলো যে প্রতিবার রাইটের সময় আমরা মেমোরিতে যাব না, আমরা ক্যাশেই জাস্ট আপডেট করব। কিন্তু ক্যাশে যখন আমি একটা জিনিস আপডেট করছি, পরবর্তীতে সেম পজিশন আরেকটা আসার পরে, সেম পজিশনে ক্যাশের সেম ব্লকে আরেকটা ম্যাপ হওয়ার পরে আমরা এটাকে রিপ্লেস করে দিব না। আগে আমরা কি করব, যে আপডেটেডটা ছিল ওটাকে মেমোরিতে রাইট করে আসব, মেমোরিতে কনসিস্টেন্ট করে আসব, তারপর এটাকে মুছে দিব, রিপ্লেস করে দিব নতুন যেটা এই পজিশনে ম্যাপিং হয়েছে সেটা দিয়ে। সো এই জিনিসগুলো আপনাদের স্লাইডে এখানে আছে, ক্যাশে মিস হলে কি কি হবে না হবে, রাইট থ্রু, রাইট ব্যাক। আচ্ছা, সো এখানে দেখেন যে ক্যাশে মিস হলে তাহলে কিরকম টাইম লাগবে, এটা হলো আপনাদের কোশ্চেনে যেরকম বলে দিবে যে মিস হওয়ার জন্য যে পেনাল্টি যেরকম হবে ওই অনুযায়ী আপনারা টাইমটা ক্যালকুলেট করবেন। ধরেন আমি একটা যদি উদাহরণ দিই, যে আপনার একটা আপনার নর্মাল এক্সিকিউশনগুলোর জন্য 1 ন্যানো সেকেন্ড, কোয়েশ্চনটা যদি এরকম হয় যে আপনার প্রত্যেকটা ক্লক সাইকেলে বা ক্লক পিরিয়ড হলো মানে আপনার যে ডিভাইসটা সেটার ক্লক পিরিয়ড হলো 1 ন্যানো সেকেন্ড। আচ্ছা, সো আপনার ডিভাইসের ক্লক পিরিয়ড 1 ন্যানো সেকেন্ড। নর্মাল এক্সিকিউশন মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হইতে এক সাইকেল লাগে। এক সাইকেল লাগে মানে কি, যে আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হইতে যেহেতু এক সাইকেল লাগে এবং প্রতি সাইকেলের জন্য 1 ন্যানো সেকেন্ড, তার মানে আপনার 1 ন্যানো সেকেন্ড টাইম লাগে প্রতি ইনস্ট্রাকশন এক্সিকিউট হইতে। প্রত্যেক ইনস্ট্রাকশনের জন্য এক সাইকেল লাগে এবং প্রতি সাইকেলের টাইম হলো 1 ন্যানো সেকেন্ড। সো আপনার টাইম লাগে প্রতি ইনস্ট্রাকশনের জন্য কি 1 ন্যানো সেকেন্ড। এটা হলো যে নর্মাল এক্সিকিউশন। কিন্তু যদি ক্যাশ মিস হয় তখন আপনার ক্যাশ মিসের জন্য এক্সট্রা আরো 20টা সাইকেল লাগে। 20টা সাইকেল কিসের জন্য লাগে, যে আপনি মেমোরি থেকে পড়ে আনবেন, এই সময়টার জন্য আপনার 20টা সাইকেল লস হয়, অথবা 10-20, মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আপনাকে বলে দিবে যে এতগুলা সাইকেল লস হচ্ছে ক্যাশ মিস হওয়ার জন্য। যদি ক্যাশ মিস হয় ওই ক্ষেত্রে যেহেতু আপনি লোয়ার লেভেল থেকে পড়ে আনবেন, রিড করে আনবেন, আপনার এক্সট্রা কিছু টাইম লাগবে। ধরে নিলাম যে 20 সাইকেল আপনার ওয়েস্ট হচ্ছে যদি কোনো একটা ক্যাশ মিস হয়। আচ্ছা, আবার এটাও বললো যে মিস রেট, যেটা আমরা বের করতে পারি, হিট রেট, মিস রেট। সো কোশ্চেনে যদি বলে যে আপনার মিস রেট হলো 0 অথবা 5% অথবা 0.05, 5% মিস রেট। সো এটা আপনার কিভাবে করবেন, তার মানে আপনার যদি 100টা ইনস্ট্রাকশন থাকে তার মধ্যে 5টা হলো মিস হচ্ছে আর বাকি 95টা হিট হচ্ছে। 5% মিস রেটের মানে কি, যদি 100টা ইনস্ট্রাকশন থাকে, মিস রেট যদি 5% হয়, এটার সিগনিফিকেন্সটা কি, যে আপনার 100টা ইনস্ট্রাকশনের মধ্যে 5টা মিস হচ্ছে আর 95টা কি হিট হচ্ছে। সো তাহলে এটার আপনার টোটাল কেমন টাইম লাগতেছে বা আপনার পেনাল্টি কেমন হচ্ছে, টোটাল যদি আপনি ক্যালকুলেট করতে যান কিভাবে করবেন, যেটা করবেন যে আপনার 5% মিস হচ্ছে টোটাল। সো 0.05টা হলো কি আপনার মিস হয়। এই 0.05টা মিসের জন্য এক্সট্রা আপনার পেনাল্টি কত দেওয়া লাগে, 20 সাইকেল, প্রতি সাইকেল 1 ন্যানো সেকেন্ড, তার মানে 20 ন্যানো সেকেন্ড এক্সট্রা দেওয়া লাগতেছে। আচ্ছা, এটা হলো যে এক্সট্রা। আর বাকি কতটুকু দেওয়া লাগে, 1 ন্যানো সেকেন্ড দেওয়া লাগে। 1 ন্যানো সেকেন্ড হলো নর্মাল এক্সিকিউশন, আর বাকি যে 20 ন্যানো সেকেন্ড সেটা এক্সট্রা কেন লাগছে, যদি আপনি কোনো একটা মিস হয়, যেটা কি পয়েন্ট মানে 5% যদি মিস হয়, তার মানে 0.05,
এটার জন্য আপনার কি এক্সট্রা আরো 20 ন্যানো সেকেন্ড যায় মেমোরি থেকে পড়ে আনা লাগতেছে, ক্যাশ থেকে নিচের লেভেল থেকে পড়ে আনা লাগতেছে মেমোরি থেকে। সো এটার জন্য এক্সট্রা 20টা সাইকেল নষ্ট হয়েছে। সো টোটাল আপনার টাইম লাগলো কি 2 ন্যানো সেকেন্ড। তাহলে এই সেম উদাহরণটা এখানে করে দেওয়া আছে যে এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম কত লাগে, যে হিট টাইম আর হলো মিসের যে টাইমটা সেটা। এটা এই জিনিসটাকে যদি আমি আরেকটু ভেঙে বুঝাই যে কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হয়েছে, এভারেজ অ্যাক্সেস টাইম মানে এভারেজ অ্যাক্সেস টাইম মানে কি আপনার টোটাল অ্যাক্সেস টাইম, এভারেজ অ্যাক্সেস টাইম। এটা কিভাবে ক্যালকুলেট হয়েছে আমি একটু ভেঙে বুঝাই দিই, এভাবে না বুঝাই অ্যাক্সেস টাইম। সো এটার মানে কি যে টোটাল টাইম যেটা লাগছে, টোটাল অ্যাক্সেস টাইম ভাগ ইনস্ট্রাকশন, টোটাল ইনস্ট্রাকশন, যতগুলা টোটাল ইনস্ট্রাকশন হয়েছে, টোটাল ইনস্ট্রাকশন। সো কোয়েশনে যদি বলে দেয় যে 5% মিস রেট, তার মানে আমাদের হিট রেট কত, 95%। তার মানে আমি যদি চিন্তা করি 100টা ইনস্ট্রাকশন, তার মানে 5টা হলো মিস আর 95টা হলো হিট। আবার যদি আমি চিন্তা করি একটা ইনস্ট্রাকশন, তার মানে 0.05টা হলো মিস আর 0.95টা হলো হিট। সো পার্সেন্টে যেহেতু, এগুলাকে আপনি চাইলে এইভাবেও চিন্তা করতে পারেন যে 0.05 হলো মিস হয়েছে আর 0.95 হলো হিট হয়েছে। সো টোটাল টাইম যদি আপনি ক্যালকুলেট করতে যান, টোটাল টাইম আপনার কত লাগবে, 0.95 মানে 0.95 যেহেতু হিট হয়েছে ওর টাইম লাগে কত, 1 ন্যানো সেকেন্ড। 0.95 ইন্টু 1 ন্যানো সেকেন্ড। আর যাদের মিস হয়েছে তাদের কত টাইম লাগে, মিস হয়েছে কত জনের, 0.05, ওদের কত টাইম লাগে, ওদের টাইম লাগে হলো 1 ন্যানো সেকেন্ড তো লাগেই, এক্সট্রা আরো 20টা সাইকেল বা 20 ন্যানো সেকেন্ড তাদের লাগতেছে। সো আপনার ছিল টোটাল ইনস্ট্রাকশন কত ছিল, 0.95 প্লাস পার্সেন্টে ভাগ করে নিচ্ছে আর কি। আপনি 100 ধরে এখানে 95, এখানে 5 এভাবেও ক্যালকুলেট করতে পারতেন, তখন নিচে 100 হইতো আর কি, 0.05। সো যেটা হয় যে এটা অ্যাকচুয়ালি নিচেরটা 1 হয়ে যায়, আর উপরেরটা দেখেন যে 0.95 আর 0.05 এই দুইটা মিলে কি হয় যে 1 যদি কমন নেন, 0.95 প্লাস 0.05 হুইচ ইজ বেসিক্যালি 1 প্লাস, আর 0.05 এর সাথে 0.05, এটা একটা ক্যালকুলেশন আর কি, ক্যালকুলেশন করবেন 20 ন্যানো সেকেন্ড। তো যেটা থাকতেছে সেটা হলো 1 প্লাস 0.05 ইন্টু 20 ন্যানো সেকেন্ড। সো এইটাকে যদি আমি একটু আগে যে শর্টকাটে দেখাইছিলাম সেটাই, যে 1 ন্যানো সেকেন্ড যে রেগুলার টাইম, আর যত পার্সেন্ট মিস ইন্টু মিস পেনাল্টি, মানে যতটুকু এক্সট্রা টাইম লাগতেছে সেটা। সো এটাই আসতেছে যে মিস রেট, এটা হলো মিস রেট, আর হলো এটা হলো মিস পেনাল্টি, আর এটা হলো যে নর্মাল এক্সিকিউশনের টাইম বা হিট টাইম যত। সো এটাই, এই সূত্রটা দিয়ে এটাই বুঝাইছে। এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম কিভাবে আসলো ভেঙে দেখাই দিলাম। একটা হলো যে হিট টাইম প্লাস মিস রেট ইন্টু মিস পেনাল্টি, এটা আসছে অ্যাকচুয়ালি যেভাবে অ্যাভারেজ করার পরে, এটা থেকে আপনি যখন করবেন তখন বেসিক্যালি নর্মালাইজ হয়ে বা মানে শর্টকাট হয়ে এরকম হয়ে যায়। সো এটাই আপনি সরাসরি মনে রাখতে পারেন আর কি। সো এইভাবে কোয়েশন যদি দেওয়া থাকে ওভাবে বের করা লাগবে আর কি।